এবার আমরা নির্বাচনে যাচ্ছি কোন পরিস্থিতি? এর আগেও নির্বাচন হয়েছে, অনেক সরকার পদত্যাগ করছেন, কোনো সন্দেহ নাই, অনেক সরকার পদত্যাগ করছেন, শুধুমাত্র সরকার তার মন্ত্রী পরিষদ নিয়ে পদত্যাগ করছেন, কিন্তু সব ইনট্যাক্ট ছিল, পুলিশ প্রশাসন, আমলা প্রশাসন সব ইনট্যাক্ট ছিল। বাংলাদেশেই প্রথমে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি যেখানে সরকার পালায়ে যাওয়ার পর তার সাথে বাইতুল মালের খতিব পালাইছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, পুলিশ পালাইছে, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, সেই অবস্থায় দায়িত্ব নিছে। তারপর আমরা এবং এখনও সরকারের যে প্রশাসন তারা পতিত সরকারের লোকের সহযোগিতা করতেছে, বিদেশে বসে 8 মাস পরে পালাইছে, একজন জেনারেল 1.5 মাস আগে পালাই গেছে, আরেকজন ডিএডি পালাই গেছে 1.5 মাস আগে। তারপরে আমরা ভালো নির্বাচন কামনা করি, কত সুন্দর। তাহলে প্রতি নির্বাচনের আগে আগে এরকম 1400 লোক হত্যা করবো, 30,000 লোক আহত হবে, আর একটা ভালো নির্বাচন হবে। প্রতিশ্রুতি দিয়ে একটা আমি যদি পালন না করে আপনি কোর্টে মামলা করতেছেন ব্যক্তির বিরুদ্ধে, আর রাজনীতিবিদ যে প্রস্তুত মানে প্রতিশ্রুতি দিতেছে অনর্গল 10% 20% তো ফুলফিল করে না, কৈফিয়তটা কি? কৈফিয়তটা সহজ সরল লোক ভোট দিবে আপনাকে, পরের বছর আবার ভোট চাইতে যে গেলে অন্যকে ভোট দিবে, এইগুলো এই সমস্ত সেন্স বাংলাদেশের লোকের নাই, আমরা দেখি নাই, কারণ আমরা ওইভাবে মোটিভেটেড। কারণ আমি কিন্তু দেশকে ভালোবাসি না টাকাকে ভালোবাসি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা আপনাকে দেখতে হবে। তা না হলে আপনি আমাকে বলেন যে ব্যক্তির আপনি কল্পনা করেন, আমি যদি কল্পনা করি যে আমার ছেলেটা ডেড বডি হয়েছে 24শে জুলাইতে, আমি যদি কোনো দলও করি, সেই দল যদি দেখি ফেসিজমের পক্ষে এখনো মনে মনে কাজ করে, আমি তো উপর থেকে কিছু না বলে ভিতরে তাকে ভোটটা দিব না, কারণ আমি আমার সন্তান হারাইছি, সেটার ব্যথা আমি বুঝি। কোন রাজনীতিবিদ তার সন্তান বা নাতি হারাইছে? 90% বাইরে থাকে, 90% দেশের বাইরে থাকে। যদি এই রাজনীতিবিদদের সন্তান, আমলাদের সন্তান বা তাদের কন্যা স্ত্রী পুত্র এবং লেখাপড়ার জন্য এদের বাইরে যাওয়ার যদি বিধান না থাকতো, এই দেশ বহু আগে উন্নত হইতো। সেজন্য বলছি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের স্টেটমেন্ট কিছুদিন আগের, সেখানে সে কি বলছে, আমি 8 মাস পর দেশ থেকে বেরোয় আসছি। 8 মাস পর মানে কি? 8ই আগস্টের 8 মাস পর কি করছেন উনি ওনার সিম 6 বার পাল্টাইছে, উনি ওনার বাসা 4-5 বার পাল্টাইছে, উনি সুন্দর পরচুলা সরাই ফেলছে, দাড়ি টাড়ি রাখছে, ওনার বক্তব্য। এবং তারপর বলছে আমি বেরোয় আসছি কীভাবে? 8 মাস পর সরকারি কর্মকর্তাদের সহযোগিতায়। তাহলে আপনি বুঝেন 6 বার সিম পাল্টাইছে, 6 বারই তার সাথে সরকারি কর্মকর্তাদের যোগাযোগ ছিল। উনি কে? উনি ফেসিজমের পক্ষের শক্তি, এবং তাকে 8 মাস পরে পালিয়ে যেতে সহযোগিতা করতেছে। আপনি সেই দেশে নির্বাচন করতেছেন, অর্থাৎ এখনও প্রশাসন ফেসিজমের পক্ষে কাজ করতেছে, 8 মাস পর পালিয়ে গেছে। তাহলে সেই প্রশাসনের কর্মকর্তারা তাকে ক্ষমতায় আনবে, তাকে ক্ষমতা আনার চেষ্টা করবে, যাকে আনলে পরে তারা নিরাপদ থাকে এবং মোমেন সাহেবরা নিরাপদে থাকে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে নির্বাচনটা ভালো স্বাধীন? কি বলে আমরা স্বাধীনতা মানে নিরাপত্তার প্রতীক হিসাবে আমরা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে দেখি, আই রেসপেক্ট দেম। অবশ্যই আমরা সম্প্রতি দেখছি জামাত ইসলামের একজন প্রার্থী ক্যান্টনমেন্টে ঢুকতে চেয়েছিল এবং তার সাথে গানম্যান ছিল, বিধান মোতাবেক ঢুকতে দেয় নাই। ওকে ফাইন, এটা ক্যান্টনমেন্টের বিধান, ঢুকতে দিবেন না। বাট উনি ওখানে একটা বার্তা দিতে গেছে যে আরও একজন প্রার্থী আছে, সে সবসময় ঢুকতে পারে, আমি পারি না কেন, সেটাও আমি ধরলাম না। বাট আপনি কি লক্ষ্য করছেন যে বডি অন ক্যামেরার যে ছবিটা যে একজন সাংবাদিক পাইল, সেই সাংবাদিক পাওয়ার পর জুলকারনাইট স্যার, এবং সে যখন এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল, এই ছবি ফুটেজটা কিভাবে গেল? এটা কি আমার নিরাপত্তার জন্য হুমকি না? এটা কি আমার সার্বভৌমত্বের জন্য হুমকি না? আপনি যে নিরাপত্তার সার্বভৌমত্বের কথা বলতেছেন, তাইলে আর আব্দুল মোমেনের যে ঘটনা যদি আমি দেখি, যাকে নাকি 8 মাস যাবৎ প্রশাসন সহযোগিতা করে বের করে দিছে, তাহলে ক্যান্টনমেন্টের আশ্রয় নিয়েছিল সেই 626 জন তো এইভাবে প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে গেছে। রাজনীতিতে আসেন যেমন ইঞ্জিনিয়ার, ডক্টর, অন্যান্য, কিন্তু এক সময় তারা তাদের প্রফেশন ত্যাগ করে সেটা করতে পারেন। কারণ রাজনীতি আর প্রফেশন, ব্যবসা এগুলো এক না। রাজনীতি হচ্ছে মানুষের ইন্টারেস্ট, জনগণের স্বার্থ, আর অন্যান্য যে সেক্টর আছে তার ব্যক্তিগত স্বার্থ। এই জন্য আমি দুটা জিনিস ডিফাইন করি যে কে রাজনীতিবিদ হবে। রাজনীতিবিদ হওয়ার সব জায়গা থেকে রাজনীতিবিদ আসতে পারে, শুধু পরিবার থেকে না। যখন সে সিদ্ধান্ত নেয় আমি রাজনীতি করতে চাই, তখন তার অন্য আইডেন্টিফিকেশন তার অ্যারেস্ট করা দরকার আছে। আপনি তো বিজনেসম্যান থেকে আপনি রাজনীতিতে কেন আসছেন, কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন? খুব সঠিক প্রশ্ন। আমি গত 4 বছর আগে আমার রিটায়ারমেন্টের বয়স হয়েছে, এবং আমি রাজনীতিতে আসার কোনো ইচ্ছা ছিল না। একটা পরিবেশগত কারণে আসছি। কারণ আমি দেখলাম আমার যেখানে জন্ম ঢাকা 17 বনানী চেয়ারনবাড়ি আমার ফ্যামিলি, আমি ভাবলাম যে আমার এখন আমি বিভিন্ন দেশে বা দেশে অনেক সামাজিক কাজকর্ম করেছি। আমার ব্যবসায় যে ব্যবসাগুলো ছিল বা আমার সন্তানগুলো তার জায়গায় তারা প্লেসড, তাদের হয়ে গেছে। এখন আমি জনস্বার্থে নিঃস্বার্থভাবে কোনো কিছু বিনিময়ে না, নিঃস্বার্থভাবে কাজ করতে চাই। অর্থাৎ এটা আমার সিদ্ধান্ত। আমি পরে আর কিছু করতে চাই না। আর আমার দেশে বাইরে, দেশে বিদেশে থাকার
যে একটা অভিজ্ঞতা আমার মধ্যে হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের কালকের ভবিষ্যৎটা কিন্তু আজকে নির্ধারণ করতে হবে এবং আজকের এই নির্ধারিত আগামী 50 বছর হচ্ছে এই জোনটার, এই যে এশিয়া প্যাসিফিক এই জোনটার সময়, এই জোনে সব ইকোনমিক প্রসেস ডেভেলপ করবে, এই জোনের সব কিছু অন্য অন্য ইউরোপ বা আমেরিকা অন্য দেশ থেকে এখানে আসবে। এই সময় আমাদের এখানে উপস্থিত থাকা দরকার আছে এবং সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব, ওইটুকু ক্যাপাসিটি থাকলে তারা আসতে চায়। করা যায় একটা গঠনমূলক প্রক্রিয়ায়। তো আমরা আশা করি যে আসলে আমাদের এই সংকট আছে, একটা ভালো নির্বাচন হোক এবং আমরা নির্বাচনে যেই ফলাফলই হোক সেটা যাতে সবাই মেনে নেই এবং পরবর্তীতে এই যে সংস্কারের যে বিষয়গুলো, যদিও সংস্কারের বিষয় শুধুমাত্র মানে 4টা বিষয় একসাথে হা বা না দিতে হবে, এটা আসলে স্পেসিফিক যদি প্রত্যেকটাতে হা না দেওয়ার সুযোগ থাকতো সেটা ভালো হইতো, যে কেউ হয়তো 4টার 2টাতে একমত, আরেকটা মানে নাও দিতে পারে, কিন্তু সেই তো অপশন তো এখানে নাই। তারপরও আমরা চাই যে আমরা একটা পজিটিভ জায়গায় যাই, নতুন সরকার আসুক, নতুন দেশ বা আমরা গড়ে তুলি, কারণ হচ্ছে এছাড়া আসলে আমাদের কোনো বিকল্প নাই। মানে আমরা আশাবাদী হওয়া ছাড়া আমাদের আর কোনো আসলে কোনো স্কোপ নাই, আমাদের আশাবাদী হইতে হবে এবং এই বিতর্কের মাধ্যমেই আমরা একটা গঠনমূলক রাস্তা বের করতে হবে প্রতিনিয়ত। আমার মনে হয় এটাই আমাদের কাজ। এবং রাজ্জাকি ভাই আউট অফ ফ্রাস্ট্রেশন বলছে, কিন্তু দিজ আর অল যদি মানে যেহেতু সংবিধানটা আমার আছে সেটা মোতাবেক ঘোষণা করেন নাই, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেটা দিয়েই ঘোষণা করছেন। যদি ঘোষণা করে থাকেন তাইলে ওই সংবিধানে আছে যে যদি কোনো কারণে প্রধানমন্ত্রীর পদ সংসদ ভেঙে যায়, সোজা হিসাব সংসদ ভেঙে যায়, তবে ভেঙে যাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। কোনো কারণে না হলে আরও 90 দিন, অর্থাৎ 180 দিন, সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। তারপর ওই সংবিধানটায় বলা নাই যে তারপর আপনার যখন মন চায় তখন দিয়েন, নাই, বলা নাই। তাহলে উনি নির্বাচন এমন অবস্থা যদি হয় তখন কি? আপনাকে হয়েছে তো বাংলাদেশে এরকম অবস্থা। হয়েছে, তাহলে ক্লিয়ার করবে কি আমি না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে তো ক্লিয়ার করতে হবে যে আপনি কোন আইনে দিয়েছেন। আপনি যদি এটা বলতে না পারেন আমি কিসের মধ্যে আছি, আর সে কারণে কি হচ্ছে দেশে দেখেন আপনি। আমি আপনাকে একে একে দেখাচ্ছি বাংলাদেশটা কোথায়। আমরা তারপরে সরকার আসলো, আমরা পরিবর্তন চাইলাম, সংস্কার চাইলাম, ঐক্যমত্য চাইলাম, জুলাই সনদ চাইলাম, অনেক কিছু চাইলাম, কিছুই কিন্তু হয়নি। সেটা এখন রূপ নিল কোথায়? গণভোট। গণভোট যদি পাশ করে তারপরে আরও 180 দিন অপেক্ষা করবেন, যদি দয়া করে সংসদের অনুমোদন দেয়। তার মানে আপনার সংস্কার কিছুই হয় নাই। 1 নম্বর সংস্কার কিছু হয় নাই। 2 নম্বর গণভোট কোনো কারণে পাশ করলেও নির্বাচিত সংসদ 180 দিন পর্যন্ত বাংলাদেশের লোকের অপেক্ষা করতে হবে ওনাদের করুণার জন্যে, যে ওনারা যদি করুণা করে। কেননা ইতিমধ্যে আমরা দেখছি তফসিল দিছে, তফসিল না, ইশতেহার, নির্বাচনী ইশতেহারে এক একজনের এক এক রকম ইশতেহার। ইশতেহার অবশ্য কোনো খারাপ কথা কেউ লেখে না, পৃথিবীতে আমি কোথাও দেখিনি কেউ কোনো টেক্সট খারাপ লিখছে। সুতরাং এই টেক্সট খারাপ লেখে নাই কেউ। তারপরেও আপনি যখন জামাত ইসলামের টেক্সট ভালো, বিএনপির টেক্সট ভালো, বিএনপির টেক্সটের ভিতরে 31 দফার কথা আছে, আবার বিএনপি উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করবে বলছে, তো উপরাষ্ট্রপতি পদ তো আমার ওই গণভোটের ভিতরে নাই, আমি জানি না, নাই। তাহলে একদিকে যদি আপনি গণভোট আবার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করবেন কি, তাহলে এটার গণভোটে আছে, তাহলে আমি আবার দফা দিচ্ছি কেন? সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন, আমি দোষ দিচ্ছি না, এটা আমরা একটা অনিশ্চয়তার ভিতরে যাচ্ছি। এবং আরও আপনাকে ক্লিয়ার করি, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে যোগ্য প্রার্থী আমরা নিব, একটা কথা ছিল। সবচেয়ে খারাপ লাগে আমার কোথায়, যে আপনি যোগ্য প্রার্থী আমরা কখনো চুজ করিনি। এবারও দেখলাম 8ই ডিসেম্বর, আমি ব্যক্তির নাম বলবো না, উনি জানবেন, 8ই ডিসেম্বর একটা বক্তব্য রেখেছেন, প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। অর্থাৎ আপনি মার্কা দেখে ভোট দেওয়ার মানে এবার এর কারণেই কিন্তু সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের মতো লোকও আওয়ামী লীগ থেকে বেরোয় আর পাশ করতে পারেনি। পাশ করেছে বাংলাদেশে মমতাজ। আমি সেখান থেকে এখনও বেরোইতে পারি নাই, কারণ ডিসেম্বর মাস 2025-এর ডিসেম্বরের 8 তারিখে এই বক্তব্য আসছে, ব্যক্তি মুখ্য নয়, মার্কা মুখ্য। অথচ তিনি সংসদে গিয়ে কি পাশ করবেন? আইন পাশ করতে ডক্টর কামাল হোসেন পারবে না, মমতাজ পারবে। একই ধরনের বিষয় এবারও হচ্ছে। 2 নম্বর আসেন, যেই দেশে নির্বাচন কমিশন কি করবে না করবে পরের চ্যাপ্টার, বলা হলো আপনাকে যে চ্যানেল আইতে আপনি চাকরি নেবেন, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, আবেদন করেন, এইগুলা ফিল আপ করেন। যদিগুলো আপনি ফিল আপ করার যোগ্যতা না থাকে, আপনি আবেদন করেন কিভাবে? কে আবেদন করেছে? আপনি মনে করেন তো যে নির্বাচন কমিশন যখন আপনি আবেদন করছেন, ওখানে বলা আছে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আপনাকে বলতে হবে, কলাম ফিল আপ করতে হবে। আপনি কলাম ফিল আপ করলেন না, এই ফর্মটা অ্যাকসেপ্টেড কেন হইল? তারপরে ঋণ খেলাপি সেই ফর্মটা সে অ্যাকসেপ্ট কীভাবে হইল? তা আপনি যখন
আপনি যখন দ্বৈত নাগরিকত্বটা অ্যালাউ করতেছে নির্বাচন কমিটি, ওই যেহেতু আইন নাই, সংবিধান নাই, তাই আমি অ্যালাউ করে দিচ্ছি। সংবিধান যদি থাকে তাহলে আপনি অ্যালাউ করলেন কিভাবে? অন্যরকম ভিন্নতর নির্বাচনের যে প্রক্রিয়া সেটা একটু অন্যরকম, সাধারণ মানুষ বা দেশের মানুষ যা আশা করছিল সেটার দিকে যাচ্ছে এবং সেটা ওনার বক্তব্য শুনলাম। অনেক টেকনিক্যাল পয়েন্ট আছে যেগুলো অনেক যুক্তিসঙ্গত, আবার অনেক সময় অনেক কিছুই যুক্তির মধ্যে থাকে না এবং সেটা সময়ের সঙ্গে অতিবাহিত হয় এবং এক সময় সেটা একটা কারেক্ট ইয়েতে পৌঁছে। তো আমাদের এখন একটু ধৈর্য ধরা দরকার আছে আমার ধারণা। এটা যেহেতু ডেমোক্রেটিক একটা প্রসেসকে ডেভেলপ করার জন্য আমরা নির্বাচন যাচ্ছি। আমি পার্সোনালি মনে করি যে আমাদের সবার একটা অধিকার আছে আমাদের জনগণকে রিপ্রেজেন্ট করার। সেই অধিকার ভিত্তিতে যেই ক্রাইটেরিয়া আছে উনি বললেন সেটার মাধ্যমে আমাদের ওই জায়গায় পৌঁছতে হবে, কারণ যে কোনো লোক যে কোনোভাবে নির্বাচনে আসা ঠিক না। এবং সেই নিয়মগুলির মধ্যে উনি যেই অনিয়মগুলি বললেন সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এগুলো রাজনীতিবিদদের কাজ। কালকে যারা আইন করবেন তারা যদি বেআইনিভাবে নির্বাচিত হন সেটা কিন্তু ওইটুকু গ্রহণযোগ্য হবে না এবং সেই জিনিসগুলো আপনার কাছে ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনি তো বাংলাদেশে থাকেন না, আমি দুদিকে থাকি, বাংলাদেশে ফ্রান্সে থাকি, থাকেন। বাইরে থাকি। জি। সেখানে কি আপনার নাগরিকত্ব ফ্রান্সের না বাংলাদেশের? আমার নাগরিকত্ব আমি ত্যাগ করেছি ওখানে ফ্রান্সের। ফ্রান্স ছিল নির্বাচনের আসলে। জন্য? জি, নির্বাচনের আগে, অনেক আগে। আচ্ছা, গুড, অব্যাহত রাখুন আপনি আপনার কথা। আচ্ছা, তো এই জিনিসগুলো একটা নির্বাচন যে ক্রাইটেরিয়া বললেন উনি বিভিন্নভাবে এই প্রসেস ডেভেলপমেন্টের ব্যাপারে, সেটা আপাতত শেষ। আমার ধারণা যে নির্বাচনী প্রক্রিয়ার এই পর্যায়ে আর সেগুলো আর প্রশ্নের মধ্যে আসে না। এখন এর পরবর্তী পর্যায়টা কি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারি এবং সেটা দুইটা প্রসেস। এবার যে হ্যাঁ বা না ভোটের যে প্রথম একটা বলা যায় রেফারেন্ডাম বলা যায় ওইটা, সেটা মানুষ, আমার ধারণা আমি যখন পয়েন্টগুলি দেখলাম বিভিন্ন ছোট ছোট অনেক পয়েন্ট, হার পক্ষে আর না পক্ষে কম, হার পক্ষে বেশি, তো এই পয়েন্টগুলো অনেকে জানে না, এর বিস্তারিত তথ্যগুলো অনেকে জানে না, যার ফলে মানুষ একটু বিভ্রান্ত হয় এবং সেটাও জানতে পারলে হয়তো তার সিদ্ধান্তটা অন্যরকম হতো। আবু হেনা রাজ্জাকে যে কথা বললেন, মার্কা দেখে, হ্যাঁ মার্কা অথবা না মার্কা, পড়ে অনেক অনেক অনেকে কথা বলেছেন যে আমার কামানি বলছি দলের এর মধ্যে এমন এমন বিষয় আছে যে কেউ কেউ হায়ের পক্ষে 7টায় থাকবে, কেউ নায়ের পক্ষে 3টায় থাকবে, সে তখন কোথায় ভোট দেবে? এটা তার ব্যক্তিগত একটা ব্যাপার। এই জিনিসটা হচ্ছে এমন একটা প্রসেস, হ্যাঁ বা না এর মধ্যে কিছু ভালো কিছু মন্দ দুজনের দুদিকে থাকবে একটা মানুষের জন্য। দেশের সার্বিক উন্নয়নে, সার্বিক স্বার্থে, দেশের অর্থনৈতিক স্বার্থে, মানুষের স্বার্থে যেটা প্রয়োজন, যেটা মানুষ মনে করতে পারে সেটা। এখন প্রশ্ন উঠতে পারে যে এই জিনিসটা কি আরেকটু পরে একটু বিবেচনার ভিত্তিতে, বিশ্লেষণের ভিত্তিতে, মানুষ বোঝানোর ভিত্তিতে করা যেত বা যেত না, সেই জিনিসটা কিন্তু আপনার একটু লক্ষ্য করার ব্যাপার আছে। এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ বা না একটা চয়েস করার মধ্যেই সব কিছু, সেটা সঠিক না, কারণ এখানে অনেকগুলো এক্সপ্লিকেশন আছে যেগুলো আমরা ঠিকমতো সেইভাবে না পড়ার ক্ষেত্রে, সেভাবে সেটা উপলব্ধি না করার প্রয়োজন পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারপরও মানুষ নেবে, হ্যাঁ বা না নেবে, দুই দিক থেকে প্রচারণা চলছে, তারপর ফলাফলে বোঝা যাবে সেটা কোনটা হলো। এখানে কোনো ধরনের, আমার ধারণা এখানে একটু ট্রান্সপারেন্সির অভাব আছে। উনি যে বললেন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল, সেটার একটা এক্সপ্লিকেশন হয়তো কোনোদিন পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও সেটা আর বিতর্কে আসবে না। এখন আমরা সামনে যাই, সামনের প্রসেসে আমাদের নির্বাচন করি এবং আমাদের প্রতিনিধি আমরা সংসদে পাঠাই, তারা সেই যেভাবে বিবেচনা করবেন দেশটা সেভাবে চলবে, এটা আমরা আশা করি। এখন যেই লোকগুলো এখানে যাবেন তাদের নিয়ে যে বিতর্ক আছে, পূর্বে যারা ছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন, এই বিতর্কের বাইরে থেকে আমরা কি করতে পারি, এগুলো তো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে আজকে, যে আমরা রাজনীতি করব। দেশ কিন্তু চালাবেন শুধুমাত্র রাজনীতিবিদরা, এটা কিন্তু আমার একটা কনসেপশন। আমি দীর্ঘদিন দেশে বিদেশে থাকার কারণে আমাদের একটা ধারণা যে রাজনীতিবিদরাই দেশ চালাবেন, ওনাদের দায়িত্ব সেটা, এবং তাদের মধ্যে যথেষ্ট সৎ নাগরিক হওয়ার প্রয়োজন আছে, তাদের মধ্যে এক্সাম্পলারিটি দরকার আছে, তাদের মধ্যে অনেক দায়িত্ববোধের প্রয়োজন আছে, যেগুলো হয়তো আমাদের তৈরি হয়নি, বা পরবর্তী পর্যায়ে সেটা সেইভাবে তারা কার্যকরীভাবে কথা যেটা বলে সেটা সেইভাবে কার্যকরী করে না। যেমন ইউরোপে একটা কথা আছে যে কমিটমেন্ট করে, সেই কমিটমেন্টের জন্য দায়ী, কিন্তু সে দায়ী না ওইটা পালন করার জন্য। অতএব এই জিনিসটা একটু লক্ষ্য করার ব্যাপার, যে কমিটমেন্ট করবে সে করবে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে মোহাম্মদ ইমরান হোসেন। নির্বাচনে একদম কাছাকাছি চলে এসছে, উত্তেজনাও আছে, রাজনৈতিক দলগুলো এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হার্টবিট হয়তো বাড়ছে এই মুহূর্তে। আপনি কেমন দেখছেন এই নির্বাচনের প্রস্তুতি পরিবেশ, রাজনৈতিক দলগুলোর পরিবেশ বা ভোটের পরিবেশ? নিঃসন্দেহে আসলে আমাদের মানে 5ই আগস্ট পরবর্তী আমাদের যে এক্সপেকটেশন ছিল বাংলাদেশে যে কাঙ্ক্ষিত পরিবর্তন, সেটা আসলে আমরা ওইভাবে পাইনি। আমি রাজ্যের সাথে এই ক্ষেত্রে একমত যে আসলে আমাদের কনস্টিটিউশন আছে আবার নাই, দুইটাই একই সাথে চলতেছে আর কি। নর্মালি এই ধরনের একটা বড় রেভলিউশনের পরে হয় কনস্টিটিউশন টোটালি বাতিল করে দেওয়া উচিত ছিল, অথবা অ্যাজ পার কনস্টিটিউশনে হওয়া উচিত ছিল। তো আমাদের বোধহয় একটা মিক্স আপের মধ্যে চলতেছে, যে আমরা কিছু কিছু ক্ষেত্রে কনস্টিটিউশন মানতেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার গভর্নমেন্টের এক্সিকিউটিভ অর্ডারই সব কিছু হচ্ছে। সো আসলে এখন
বাংলাদেশের আমরা সবাই তো এইভাবেই চলতেছি, তো এই নির্বাচনটা একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের এই মুহূর্তে খুব বেশি জরুরি, যেটা আসলে অ্যাজ পার কনস্টিটিউশন যদি 6 মাসের মধ্যে হয়ে যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। ঠিক আছে, কারণ এইসব সংস্কার প্রক্রিয়া আমার ধারণা যে 6 মাসের মধ্যেও করে আমরা এই প্রসেসে চলে যেতে পারতাম, বাট তারপরও বেটার লেট দেন নেভার, আমাদের নির্বাচনটা হোক। এখনও পর্যন্ত তো দেখতে পাচ্ছি যে নির্বাচনে সহিংসতার পরিমাণ ওই লেভেলে নাই। আমরা আশা করব যে নির্বাচনের দিন এবং তার পরবর্তী সময়েও এটা যে জুলাই যে স্পিরিটটা, আমরা যে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম এবং সেটার একটা অঙ্গীকার আছে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো সেইটা আমার মনে হয় সব রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা উচিত। যেখানে কিছুটা ঘাটতি দেখাচ্ছে রিসেন্টলি আমরা দেখেছি যে বক্তব্যে বিভিন্ন শব্দ চয়নে পরিমিতিবোধের অভাব থাকে, এবং যেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু শত্রুতায় পর্যবেসিত হচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বৃহৎ দুই জোটের প্রধান নেতৃত্বের একটু খেয়াল রাখা উচিত দেশের স্বার্থে। কারণ আমরা এই 5 আগস্ট পরবর্তী একটা ভোট পাওয়ার জন্য তো একজোট আর একজোটকে, একদল আর একজোটকে তির্যক বাক্য মানে বিদ্ধ করছে। সেটা তো করবেই, কিন্তু সেই ক্ষেত্রেও আমাদের একটা পরিমিতি বোধ থাকা উচিত। ঠিক আছে, তো গণতান্ত্রিক একটা ব্যবস্থায় আমরা তো শব্দ চয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধটাকে বজায় রেখেও কিন্তু সব কথা বলতে পারি, আবার আমরা গালাগালিও করতে পারি। তো আমরা তো বেটার জিনিসটাই বেছে নিব। তো আমরা সেই জায়গাটাই বলতেছি যে আমাদের সেই জায়গাটা লক্ষ্য রাখলে মানে নির্বাচনের সময় সহিংসতা বা পরবর্তীতে সহিংসতার জায়গাগুলো সেক্ষেত্রে কমবে, কারণ লিডাররা যা বলেন কর্মীরা তা ফলো করে বা সমর্থকরা তা ফলো করে। এই হচ্ছে বিষয়। আর ওভারঅল মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশ ভালো টিল নাও। ধন্যবাদ আপনাকে। আমি আবারও বলছি, কোনো আইনে যাচ্ছি, হ্যাঁ একটা আইনে যাচ্ছি, সেটা কি? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, কিন্তু ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ দেশটা চলতেছে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান মোতাবেক। সেটা উনি যেভাবে বলেন সেভাবে এবং সেভাবেই চলছে, এবং মেনে নিতে রাজনীতিবিদরা বাধ্য হয়েছে। কেন জানেন? শুধুই ক্ষমতায় যাওয়ার লোভ। নয়গুলি সংশোধন করতো, সেখানে পদ্ধতি ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি পদ্ধতি ছিল। আজকে কালকে আমার সাথে বসুক, আমি দেখাই দেব পদ্ধতি কীভাবে। কিন্তু না, আমার ক্ষমতায় যেতে হবে, এবং ধারণা ছিল 3 মাস 6 মাসের মধ্যে ইউনূস সাহেবের ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে নির্বাচনে যাবে, কিন্তু নিজের আস্তে আস্তে 18 মাস টিকে যাবে এটা ভাবে নাই। সে কারণে এখন একটা নির্বাচন দরকার। সুতরাং আপনি ডেমোক্রেটিক প্রসেস আমরা চাই। ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে তো আইন সবচেয়ে অগ্রাধিকার আপনি দিবেন। ব্রেকিং দ্য ল ইউ ক্যানট গো। তারপরে কি আপনি আইন ইম্পোজ করবেন আর আমি মেনে নিব? কারণ কি? আপনি বেআইনি প্রক্রিয়া আইসা আপনি আমার উপরে আইন ইম্পোজ করবেন, নোবডি উইল কেয়ার। নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন রাজনীতিবিদরা রাজনীতি দেশ চালাবে। রাজনীতিবিদরা রাজনীতি দেশ চালাবে, রাজনীতিবিদের সংজ্ঞা কি? সংজ্ঞা কি? গত 30 বছর যারা দেশ চালাইছে তারা একজন পৈতৃক সূত্রে রাজনীতিবিদ, একজন স্বামী সূত্রে রাজনীতিবিদ। এর বাইরে কিছু হয়েছে? রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? একটা সংজ্ঞা লাগবে তো। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া কি? আমি রাজনৈতিক ঘরে জন্ম নিলেই আমি রাজনীতিবিদ? দিস ইজ নট কারেক্ট। রাজনীতির সংজ্ঞাটা কি? আজ পর্যন্ত একটা সংজ্ঞা নাই। তারপর আসেন, রাজনীতিবিদরা দেশ চালাবে, এসে কী করবে? প্রতিশ্রুতি দিবে আর প্রতিশ্রুতি ভঙ্গ করবে। গত 53 বছর যাবত রাজনীতিবিদরা শুধু প্রতিশ্রুতি দিছে। আপনি ব্যক্তি পর্যায়ে যদি আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়ে আর ভঙ্গ করি, আপনি কোর্টে গিয়ে মামলা করবেন। সব প্রতিশ্রুতি কি ভঙ্গ করেছে রাজনীতিবিদ? আমি তা বলছি না। আপনি একটা ভাঙলেও তো মামলা করবে। আমি আপনাকে